তৃতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রথম ধাপে চলছে ভোট গণনা। এরই মধ্যে ২১টি হলের মধ্যে ১২টির গণনা শেষ হয়েছে। গণনা কখন শেষ হবে তা নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। এর আগে হল সংসদের ভোট গণনা করা হয়। শুক্রবার বিকেলে OMR স্ক্যানার ব্যবহার না করা ও হাতে গণনার বিষয়ে আপত্তি জানিয়ে ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা। ১ ঘণ্টা পর উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে আবারও গণনা শুরু করা হয়। রাতেই জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দেন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। ফলাফল প্রকাশের দেরির কারণ হিসেবে অব্যবস্থাপনাকে দায়ী করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে নির্বাচন বর্জন করেছে ছাত্রদলের প্যানেল সহ ৫টি প্যানেলের প্রার্থীরা। গত বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের ভোট গ্রহণ হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, ৩ দিন পেরিয়ে গেল, এখনো জাকসু নির্বাচনের ফল পাওয়া যায়নি। এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশন কি বলছে? গণনা শেষ হতে আসলে কত সময় লাগতে পারে? আর জি, এই মুহূর্তে আমি কিন্তু আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ের ঠিক সামনে। ভেতরে কিন্তু নির্বাচন কমিশনের কার্যালয়ে এখনো কিন্তু ভোট গণনা চলছে। কিছুক্ষণ আগে সর্বশেষ তথ্য অনুযায়ী ১২টি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং তারপরেও আমরা দেখেছি তারা কিন্তু ভোট গণনা করছে। তারা কিন্তু ১৩ নম্বর যে হলের ভোট গণনা ভেতরে চলছে এবং এই ভোট গণনা কখন শেষ হবে এবং কখন ফলাফল ঘোষণা করা হবে এই বিষয়ে আমাদের কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। আমরা কিন্তু সকাল থেকেই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে উপস্থিত হয়ে দেখেছি তারা কিন্তু বিগত যে বৃহস্পতিবারে বিকেল ৫টায় যে ভোট প্রদান শেষ হয় এরপর রাত ১০টা থেকে যে ভোট গণনা শুরু হয় সেটি কিন্তু আজকে শনিবার পর্যন্ত চলছে। আমরা যদি একটু ধরে নেই তারা যেই গতিতে এই ১২টি হলের ভোট গণনা করেছে তারা যদি এই গতি বজায় রাখে আজকে কিন্তু সন্ধ্যা থেকে রাত অবধি সময় লাগতে পারে জাকসু নির্বাচনের ফল ঘোষণায়। কিন্তু আনুমানিক কত সময় লাগবে এই বিষয়ে কিন্তু আমাদের কোনো এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। আমরা এখানে এসে কয়েকজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা আমাদের যেই বিষয়টি জানিয়েছে নির্বাচন কমিশনের অব্যবস্থাপনাকে তারা দায়ী করছে এই ভোট গণনা এবং ফল ঘোষণা নিয়ে। তারা কিন্তু এই জাকসু নির্বাচনের যে ফলাফলটি অনেকটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাথে কিন্তু তারা তুলনা করেছে। তারা আমাদের যেটি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীদের ফলাফল কিন্তু দুপুরে পরীক্ষা হলে সন্ধ্যা বা রাতের মধ্যেই জানিয়ে দেওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে এত ভিন্নতা কেন এই প্রশ্নটি কিন্তু তারা আমাদের করেছেন এবং এর ফলাফল ঘোষণার দেরির যে বিষয়টি সম্পূর্ণ কিন্তু তারা কমিশনকে দোষারোপ করছেন। আমি যদি এখানের পরিবেশটি একটু বলে রাখি, এখনো কিন্তু ভিতরে ফলাফল গণনা চলছে এবং বাহিরের পরিবেশ, আইন শৃঙ্খলা বাহিনীর পরিবেশ কিন্তু বেশ তৎপর। পুলিশ বাহিনী, APBN, র্যাব, BGB বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য কিন্তু ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে, যাতে করে শিক্ষার্থীদের মাঝে বা অন্য কেউ তৃতীয় পক্ষ অবস্থান নিয়ে এই ভোট গণনা এবং জাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যিনি প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি কিন্তু গতকাল মারা গিয়েছেন। এরপরে অনেকটা কিন্তু এই জাকসু নির্বাচনের যে ভোট গণনা সেটি কিন্তু অনেকটা ধীরগতি হয়ে যায় এবং এখানে কিন্তু যারা ভোট গণনা বা নির্বাচন কমিশনের কাজের সাথে জড়িত ছিল তাদের মধ্যে কিন্তু অনেকটা শোক নেমে আসে, যার ফলে কিন্তু কিছুটা দেরি হয়। আমরা কয়েকজন নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছে তারা কিন্তু যখন এই ভোট প্রদান হয় বা প্রার্থীরা ভোট দেয়, বিভিন্ন শিক্ষার্থীরা ভোট দেয়, তারা কিন্তু একটা মানসিক প্রস্তুতি ছিল যে OMR শিটে ভোট দেওয়া হয়েছে, এটি কিন্তু অনেকটা মেশিনের মাধ্যমে কিন্তু ভোট গণনা হবে, কিন্তু পরে সিদ্ধান্ত হয় যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। তারা কিন্তু যথেষ্ট পরিমাণে মানসিকভাবে প্রস্তুত ছিল না এবং লোকবলও কিন্তু যথেষ্ট ছিল না। এরই ধারাবাহিকতায় কিন্তু গতকাল লোকবল বাড়ানো হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু রাতের মধ্যে তারা কিন্তু ভোট গণনা করতে পারেনি। কিন্তু রাত পেরিয়ে এখন সকাল, এখনো কিন্তু ভোট গণনা চলছে। এই ভোট গণনা কখন শেষ হবে এটি কিন্তু এখনো অনিশ্চিত। কিছুক্ষণ পর আমরা নির্বাচন কমিশনের কর্মকর্তার সাথে আবার কথা বলবো, তখন আমরা আপনাদের সামনে আরো বিস্তারিত তথ্য উপস্থাপন করতে পারবো। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। জাকসু নির্বাচনের ফল গণনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন।
অনিয়ম স্বীকার করে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। শুক্রবার রাতে নতুন কলা ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি সাত্তার বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ তার। বলে নির্বাচনকে কেন্দ্র করে নানা অনিয়ম হয়েছে, তাই আগে থেকেই পদত্যাগের চিন্তা ছিল তার। তবে পদত্যাগ না করতে তাকে নানাভাবে চাপ দেয়া হয়। অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। সকল লোভ, সকল বাধা পেরিয়ে আমি সেই অন্যায় কাজগুলো যেখানে হচ্ছে সেখান থেকে আমি সরে এসেছি। গণ অভ্যুত্থানের পরও বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে কারচুপি দেশের মানুষকে আশাহত করছে বলে মন্তব্য বিএনপি নেতাদের। তাদের দাবি ৭১ ও ২৪-এর গণহত্যাকারীরা মিলে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। রাজধানীতে শুক্রবার সকালে আলাদা দুই অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শুক্রবার শ্রদ্ধা জানাতে আসেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন নির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যরা। এতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশ ধ্বংস করতে পলাতক স্বৈরাচারের চক্রান্ত চলছে। এ সময় ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। গতকালকে যে ডাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু খালি আপনারা ছাত্র দলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। এ সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ৭১ ও ২৪-এর গণহত্যাকারীরা এক হয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এই দুই গণহত্যাকারী যেন কোথায় যেন একটু মিলার চেষ্টা করছে, বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে, নানানভাবে তারা এক হচ্ছে এবং এক হওয়া মানে গণহত্যাকারীরা তো অশুভ সৈনিক। নির্বাচন বানচাল হলে দেশজুড়ে অস্থিতিশীলতা তৈরি হবে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপি নেতারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক মতবিরোধ থাকলেও আগামী ১৫ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরার শ্রীপুরের মাঝিল রেললাইন প্রকল্প পরিদর্শন শেষে একথা বলেন তিনি। ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে উল্লেখ করে তিনি বলেন, এটি সরকারের অঙ্গীকার। মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দেবে। নির্বাচন বানচালের কোনো সুযোগ থাকবে না। এ সময় জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরই এ সরকারের আমলেই তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। এছাড়া দুর্গাপূজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে বলেও জানান শফিকুল আলম। পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে। ডাকসু ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল। কোনো একটা ঘটনা এখন রেজাল্টে কে জিতেছেন বা কে হেরেছেন সেই বিষয়ে এটা আমাদের বিষয়। আমরা সেভাবেই আশাবাদী যে আগামী যে আমাদের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন আসছে সেই ইলেকশন ফ্রি, ফেয়ার, পিসফুল এবং টেস্টিভ হবে। কক্সবাজারের ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ইউএনও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩টায় অনুষ্ঠিত হতে যাওয়া খেলাকে কেন্দ্র করে অতিরিক্ত দর্শকের সমাগম ঘটে। এ সময় অনেকেই গেট ভেঙে মাঠের ভেতরে প্রবেশ করেন। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে দর্শকরা। এতে পুলিশ ও সদরের ইউএনও সহ অন্তত ২০ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশৃঙ্খলার কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ভোলা বরিশাল মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ও অ্যাকাউন্টিং বিভাগের মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে এক শিক্ষার্থীকে মারধর করা হয়। এ ঘটনার জেরে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে উভয় পক্ষ। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, এর প্রভাবে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি উপকূলের দিকে এগিয়ে এলে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায়ও বৃষ্টি হবে। সেই সঙ্গে দেশের খুলনা ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। লঘুচাপের প্রভাবে ঢাকা ও রাজশাহীতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশে একটা লো প্রেশার তৈরি হয়েছে, তবে এটা যদিও আমাদের টেরিটরি থেকে অনেক দূরে এবং এটার প্রভাব পড়তে একটু সময় লাগবে এবং এটা যখন ল্যান্ডের উপর উঠে যাবে এর প্রভাবেই আপনার 14 তারিখের পরবর্তীতে আমাদের উপকূলীয় এলাকায় বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বৃদ্ধি পাবে। সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়ন পরিষদের কার্যালয় বন্ধ 30 বছর। যমুনা চরাঞ্চলের বাসিন্দাদের সেবা পাওয়ার জন্য যেতে হয় 5 কিলোমিটার দূরে শহরের অস্থায়ী কার্যালয়ে। বৈরী আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে এই নদী পার হতে হয় নানা বয়সী মানুষকে। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের সুবিধার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চেয়ারম্যান সার্টিফিকেট, জন্ম মৃত্যু সনদ সহ বিভিন্ন সেবা পেতে কাওয়াখোলা ইউনিয়নের বাসিন্দাদের উত্তাল যমুনা পাড়ি দিয়ে প্রতিদিন যেতে হয় সিরাজগঞ্জ শহরের জেলখানা ঘাটের অস্থায়ী কার্যালয়ে। স্থানীয়রা জানান, 90 দশকে যমুনার ভাঙনের সময় ইউপি কার্যালয়টি সরিয়ে নেওয়া হয় শহরে। এরপর তা আর আসল জায়গায় ফেরানো হয়নি। যমুনার ভাঙনে ওই ইউনিয়নের অনেক বাসিন্দা বাড়ি করেছেন শহরে, তবে গ্রামের হতদরিদ্র পরিবারগুলো থাকছে চরে। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান ও কর্মকর্তারা নিজেদের সুবিধার জন্য ইউপি কার্যালয়ে চর থেকে সরিয়ে শহরে নিয়ে গেছেন। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা গ্রহীতাদের। ইউনিয়ন পরিষদ তখন আল্লাহ যদি চরের মধ্যে যদি সরকারের যদি দেওয়া আছে তাহলে ভালো। নৌকাতে এসে আঙ্গুর ইউনিয়ন পরিষদে এসে আঙ্গুর কাজ কাম করে যায়। চরে হলে তো চরের লোকের জন্য সবচেয়ে ভালো হয়, কিন্তু এখানে স্থায়ীভাবে যদি করতো সেটা একটা ভালো ব্যবস্থা, কিন্তু আমরা চাই চর স্থায়ীভাবে একটা ইউনিয়ন পরিষদ হোক। তবে সচিবের দাবি, চরাঞ্চলের বাসিন্দারা সব সেবাই পাচ্ছেন। এদিকে ইউপি কার্যালয়ে স্থানান্তরের বিষয়টি জানা ছিল না উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 50% মানুষ পৌরসভা থাকে, 50% চরাঞ্চলে, এবং তারা সেবাটা এখান থেকে ভালোই পায় আমার জানা মতো, এবং তাদের জন্য অনেক সহজ হয়েছে অফিসটা বাড়াতে। জনগণের সুবিধার জন্য যদি আমরা এই কার্যালয়টি নদীর ওপাশেই চালু করতে পারি আবার, তাহলে সেটা নিশ্চয়ই ভালো হবে। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত কাওয়াখোলা ইউনিয়নের জনসংখ্যা প্রায় 50,000। এদের 25 ভাগ থাকেন সিরাজগঞ্জ শহরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্ষতিপূরণের দাবিতে মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের উপর নির্মাণাধীন সেতুর কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। তাদের অভিযোগ, সেতুর 35 ভাগ কাজ শেষ হলেও এখনও ক্ষতিপূরণের টাকা পাননি তারা। এতে নির্ধারিত সময়ে সেতুর কাজ করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শিবচর উপজেলার নীলক্ষী ইউনিয়নে আড়িয়াল খাঁ নদের উপরে কলাতলা নীলক্ষী সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের অক্টোবরে। এলজিইডির তত্ত্বাবধানে সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় 98 কোটি টাকা। সেতুটি নির্মাণে স্থানীয়দের জমি অধিগ্রহণ করে সরকার। এলাকাবাসীর অভিযোগ, সেতুর 35 ভাগ কাজ শেষ হলেও জমি অধিগ্রহণের টাকা এখনও পাননি তারা। ক্ষতিপূরণ আদায় করতেই সেতুটির এক প্রান্তে নির্মাণ কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। কিছু টাকা পয়সা দেবে, তারা ক্ষতিপূরণ দেবে। এই ক্ষতিপূরণ দেয় নদীর উপর কাজ চলতে আছে, টাকা ক্ষতিপূরণ দিয়েছে, ওখানে কাজ চলতেছে। টাকা পয়সা দেয় না, আমার কাগজপাতি নিয়েছে,
খালি চালকেবিলি করে টাকা পয়সা দেয় না, চাইলে মানুষ পাই না, বিষে কার কাছে এই করতেছে। ওপার ওপার মনে করেন দেওয়া যায়, কোনো সমস্যা থাকলে একটা মানুষ বিপদ হইলে মানে এপার ওপার আমরা স্বেচ্ছায় যে কোনো টাইমে যাই তার রাত দিন। ক্ষতিগ্রস্তদের জমি অধিগ্রহণের টাকা দিতে জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করার কথা জানান এলজিইডি কর্মকর্তা। শুরু থেকে আমরা অধিগ্রহণ প্রসিডিউর শুরু করেছি। অধিগ্রহণ প্রসিডিউরটা এটা দীর্ঘমেয়াদী, আমরা এখান থেকে ম্যাপিং করে আমরা নির্বাহী প্রকৌশলী দপ্তরের মাধ্যমে, চিফ স্যারের দপ্তরের মাধ্যমে মিনিস্ট্রিতে পাঠাই। মিনিস্ট্রিতে এটা মিটিংয়ের পরে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। শিগগিরই ক্ষতিপূরণের টাকা দেওয়ার আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক। বলেন, অধিগ্রহণের কিছু জমি নদীর অংশ হওয়ায় এতে সময় লেগেছে। অধিগ্রহণটা তো এমন না যে আপনি কিছু অংশ করবেন কিছু অংশ করবেন না, সব একসাথেই সব হয়, নোটিশ একসাথে হয়, সবকিছু একসাথে হয়। এই জন্য এই জটিলতাটুকু মানে সমাধান না হলে পুরো কাজটা আটকে থাকবে। আসলে সংশয়ের কিছু নাই। ৬৭০ মিটার দীর্ঘ ও ৯.৮৩ মিটার প্রস্থের সেতুটির নির্মাণ কাজ ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তবে ক্ষতিপূরণের বিষয়টির সমাধান না হলে নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিছুদিন আগে শেষ হয়েছে আমন ধানের চারা রোপণ। এর মধ্যে হঠাৎ পোকার আক্রমণে দিশেহারা মেহেরপুরের কৃষক। কয়েক দফা কীটনাশক প্রয়োগ করেও ফল মিলছে না অভিযোগ তাদের। কৃষি বিভাগ বলছে, আবহাওয়ার বিরূপ প্রভাবে পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। গাংনী উপজেলার বামন্দি গ্রামের কৃষক আমজাদ হোসেন চলতি মৌসুমে ১ একর জমিতে আমন ধানের চারা রোপণ করেছেন। মাসখানেক আগে লাগানো ধানে হঠাৎ করে পোকার আক্রমণ দেখা দিয়েছে। সবুজ ধান ক্ষেত এখন প্রায় লালচে রং ধারণ করেছে, আছে পাতা মোড়ানো রোগও। একই অবস্থা জেলার বিভিন্ন এলাকার আমন ক্ষেতে। চাষিরা বলছেন, এবার বৃষ্টির কারণে ধান লাগানো হয়েছে সময়ের চেয়ে কিছুটা দেরিতে। এর মধ্যে হঠাৎ পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে কয়েক দফা কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না। আজ থেকে 1 সপ্তাহ আগে ধানের খুব সুন্দর চেহারা ছিল, হঠাৎ করে দেখছি আমার দেখছি যে ধানের এমন অবস্থা হয়েছে, পোয়াল বানিয়ে ফেলছে, খড় বানিয়ে ফেলছে আমার ধানকে। এবার যে এমন পোকাইছে যে কি পোকাইছে, এই পোকাতে আমরা মারতে পারছি। 4-5 বার বিষ দিয়ে আমরা ধান ঠেকাতে পারছিনি, ধান সব মাঠে নষ্ট হয়ে গেল। আবহাওয়াজনিত কারণে এবার আমন ক্ষেতে রোগবালাই বেড়েছে উল্লেখ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। সরকারি কর্মকর্তারা আছে, সেখানে লাইন লোক এবং পার্সিং বা ডাল পথা যেটা বলে সেটা করতে উৎসাহিত করি। পাশাপাশি আমাদের এরপরও রোগ বা পোকামাকড় আসলে সেখানে অনুমোদিত যে কীটনাশক বা ছত্রাকনাশক আছে সেগুলো প্রয়োগ করতে বলি। চলতি মৌসুমে জেলায় ২৬,৮০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরে গুরুদাসপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা। বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এবং টিকিয়ে রাখতে আয়োজন করা হয় চলনবিল নৌকাবাইজ উৎসবের। প্রতিযোগিতায় পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও নাটোর জেলার ১০০ ফুট দৈর্ঘ্যের ১২টি নৌকা অংশ নেয়। নৌকাবাইজ উপভোগ করতে নদীর ২ তীরে ভিড় জমায় হাজার হাজার দর্শনার্থী। প্রতিযোগিতা শেষে বিজয়ী ৩টি দলকে পুরস্কার দেওয়া হয়। নৌকাবাইজ ঘিরে বিলপাড়ে বসে গ্রামীণ মেলা। গান গাইছেন, সারি গানের তালে তালে উত্তীর্ণ হবে থার্ড রাউন্ডে। বিভাগীয় কমিশনার মহোদয় নিয়ে আসেন পক্ষ থেকে দক্ষিণ প্রান্তে আরো এক পাশে পদ্মা পাইপ। এত ভালো লাগছে, এখানে হাজার হাজার মানুষ। আমরা এত বড় নৌকাবাইজ দেখিনি, খুব আনন্দ হচ্ছে। আত্মীয় আছে বাড়িতে, খুব রান্না বান্না করছে সকাল থেকে। খাল বিল নদনালা আছে, এগুলো হচ্ছে দখলমুক্ত করতে। দখলমুক্ত হলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য ফিরে আসবে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।